কেমন ছিল কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন যাপন, চিন্তা ভাবনা? সুকান্ত যখন জন্মেছিলেন তখন প্রথম মহাযুদ্ধের তো শেষ, এবং তারপরেই বিশ্ব নতুন ভাবে সেজে উঠছিল। প্রথম মহাযুদ্ধের পরেই কিন্তু রাজতন্ত্রের অবসান ঘটেছিল। তার ফলে বিশ্বে তিনটে শক্তি খুব প্রবল হয়েছিল। এই পরিস্থিতির মধ্যে সুকান্ত জন্মেছিলেন 1926 সালে 15ই আগস্ট। এইভাবে চলতে চলতে সুকান্ত 26 সালে থেকে শুরু করে 39 সাল পর্যন্ত এই চেহারাটা খুব প্রবল ভাবে পরিবর্তিত হতে হতে একটা চূড়ান্ত রূপ পেয়ে যায়। তারপরেই শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ। 26 সালে যে শিশুটা জন্মগ্রহণ করেছিল, 39 সালে এই শিশু জ্ঞানের উন্মেষণ ঘটে। ফলে তিনি বিধ্বস্ত পৃথিবীকে যেমন দেখেছিলেন, তার প্রভাবে প্রভাবিত ভারতবর্ষের চেহারাটা করেছিল। কারণ মনে রাখতে হবে, তখন ভারতবর্ষ ছিল পরাধীন, ব্রিটিশ শাসিত, এবং এই যে 13 বছর, এই 13 বছরে 8-10 জন শিশুর মতন সুকান্ত কিন্তু শিশু থেকে আস্তে আস্তে বড় হয়েছিলেন। সুকান্তরা ছিলেন 6 ভাই। উনি ছিলেন মেজ এবং সর্বকনিষ্ঠ স্বয়ং বক্তা। আর তখন ছিল প্রথম দিকে ছিল যৌথ পরিবার একসঙ্গে। সুকান্ত এক জ্যাঠা ছিলেন, কৃষ্ণচন্দ্র শ্রীতীর্থ তার নাম। তাদের পরিবারে 5 ভাই আর 1 বোন। এছাড়া সুকান্ত ছিল একজন সৎ ভাই। সর্বসাকুল্যে সকলের মধ্যে সবাই আমরা পুরুষ। বোনদের মধ্যে একমাত্র বোন ছিলেন রানী। ঘটনাটা খুব সংক্ষিপ্ত। সেটা হলো, সুকান্ত জন্মেছিলেন 26 সালে। 39 সালে যুদ্ধ শুরু হয়েছিল। এর মধ্যে সুকান্তর জীবনে বিরাট পরিবর্তন ঘটে গেছিল। ছিল একটা আমার পিতার দিকে একটি বইয়ের ব্যবসা করতেন, নাম সারস্বত লাইব্রেরি। সেই ব্যবসা এইরকম ভাবে চলছিল। সেইখানে ওই 29 সালের মধ্যেই একটা পরপর ঘটনা ঘটে যায়। সেটা খুব শোকবহ আমাদের পরিবারে। প্রথম আমাদের পরিবারে এতগুলি ভাই বোনদের মধ্যে প্রথম রানী মারা যান অল্প বয়সে। তারপরে মারা যান জ্যাঠতো বড় ভাই গোপাল ভট্টাচার্য, তিনি। তারপরে মারা যান সুকান্তর মা। এরই আগে মারা গিয়েছেন অল্পদিনের মধ্যেই ঠাকুমা, একমাত্র ঠাকুমা বেঁচে ছিলেন, যার আশ্রয় আমাদের ছিল, তিনিও মারা যান। অর্থাৎ 2-3 বছরের মধ্যেই মৃত্যুর একটি মিছিল আমাদের বাড়িতে ঘটে। পরে জ্যাঠামশাইও মারা যান, বাবা একা। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার সৎ ভাই তিনি পৃথক হয়ে যান। আর আমাদের যে যৌথ পরিবার ছিল সেটা ভেঙে টুকরো হয়ে যায়, এবং সেই ছেলে জ্যাঠামশাই আলাদা হয়ে যান। সত্যকালের মাতৃদিদি মারা যাওয়ার পর আমরা ছিন্ন মূল একটি পরিবারে পরিণত হই। এর ফলে সুকান্তের মধ্যে প্রচন্ড তার প্রভাব আছে, সেটা কল্পনার ভেবে নিতে হবে। কেননা অবস্থাটা এমন ছিল। যে বাড়িতে আমরা থাকতাম, মাতৃদি মারা যাওয়ার পর, সেই বাড়ির পরিবেশ ছিল একটি মেষ বাড়ির কিন্তু খারাপ। কোন রকম শৃঙ্খলা বলে কোনো ছিল না। বাবা তিনি সবসময় বাইরে থাকতেন, নানান রকম ভাবে সংসারে আসতেন। কাজের লোক কাজ করে দিয়ে যেত, আর আমরা ছিল মূল কার্যন করে দিয়ে বাড়ির মধ্যে বসবাস করতাম। আপনাদের যে আদি বাড়িটা সেটা কোথায় ছিল? কলকাতাতেই কি?
জন্ম হয়েছিল কালীঘাটে, তারপর থেকে সে কখনোই পূর্ববঙ্গে যাননি ফরিদপুরে, আর আমরা কেউই ফরিদপুরে যাইনি কোনোদিন। এবং সুকান্ত কালীঘাট থেকে একটা ভাড়া বাড়ি বাগবাজারে, সেখান থেকে আরেকটি ভাড়া বাড়ি বাগবাজারে, সেখান থেকে আমাদের বেলেঘাটা, তাই একটি বাড়ি, তার থেকে একটি টিনের বাড়ি আমরা করে নিই। সেই টিনের বাড়ি থেকে আমরা শেষ মুহূর্তে সুকান্ত শেষ জীবনটা কাটে 20 নম্বর নাটকটা মেন রোডে। সেটা পরে আমি ওই স্মৃতি, তার সুকান্ত জীবনের মূল্যবান বাড়ি, কারণ ওইখানেই সুকান্ত যা কিছু সৃষ্টি ওই বাড়ি থেকেই হয়েছিল মূলত। সুকান্ত ভট্টাচার্যের জীবন দর্শন কি ছিল, তার লেখার ইন্সপিরেশনই বা কি ছিল? জীবন দর্শনটা হলো কমিউনিস্ট মতবাদ। মানে একটা জিনিসের উপর তার কাব্যের প্রভাব বিস্তার করেছিল, কারণ ছেলেবেলা থেকে উনি ছিলেন রবীন্দ্রনাথের পূজারী, খুব ছোটবেলা শিশুকাল থেকে। কারণ রানীজি ওনাকে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে করে শিশুকালে খুব শুনিয়েছিলেন। যার প্রভাবে প্রভাবিত হয়ে শিশু মনে যেটুকুনি প্রভাব বিস্তার করেছে, তার থেকে উনি আস্তে আস্তে রবীন্দ্র কবিতায় তিনি খুব প্রভাবিত হয়েছে। মাঝে তার মধ্যে তিনি বিবেকানন্দকে আদর্শ পুরুষ মনে করতেন। নজরুল তার উত্তেজনাময় ব্যাপারটাও তার মধ্যে ছিল, কিন্তু রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শরৎচন্দ্রের মধ্যে যে মরমের বোধ, সেটাও তাকে খুব প্রভাবিত করেছিল। এইসব নিয়ে শিশুকাল থেকে যখন তার কাব্যের সৃষ্টি হয়, তখন তিনি আদর্শ হিসেবে বেছে নেন কমিউনিস্টদের। কেননা তিনি কমিউনিস্ট ছাড়া অন্য কেউ কিছু শুরু করতে পারবে বলে বিশ্বাস করতেন না। প্রথম কথা হচ্ছে তাই রবীন্দ্রনাথের ঐক্যতার কবিতা তাকে এই ব্যাপারে প্রচন্ড উদ্বুদ্ধ করেছিল। 21 বছর বয়স পূর্ণ হয়নি তখন মারা গিয়েছেন, মানে সময়টা খুবই কম ছিল। ওনার লেখা কবিতা, নাটক, যা কিছু ওনার লেখা, উনি কি চেয়েছিলেন যে ওনার বই বেরোক তার লেখা নিয়ে? মানে উনি কি কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? যতদূর জানি ওনার শুধুমাত্র লিখে করা একটি কবিতার বই বেরিয়েছিল ওনার জীবিত অবস্থায়, আর কিছু বইকে উনি আর করেছিলেন। উনি মারা গেছেন 21 বছর বয়স পূর্ণ হয়নি এই বয়সে। আমি জানি না ওই পর্যায়ে কোন কবি এত বড় প্রতিভা দেখাতে পেরেছেন। স্কুল কলেজ লাইফে সেরকম কোনো পাওয়া যায় না যিনি এত বড় মানে স্বীকৃতি পেয়েছেন স্কুল বা কলেজ লাইফ। না, তখন কিন্তু পত্রপত্রিকা কবিতা বেরোচ্ছে। যখন মারা গেছেন তার আগে, তার 2-3 বছর আগে থেকে ওনার পত্রপত্রিকাতে কবিতা বেরোচ্ছে। উনি বহু প্রশংসিত, সাহিত্য সমাজে সমাদৃত, সব ঠিকই আছে, কিন্তু ওই বয়সে অত বড় প্রতিভা আমার জানা নেই কেউ কারো কাছে। ওই পর্যায়ের প্রতিভা, সেই অবস্থায় যে চেহারাটা নিয়ে মারা গেছেন, তার দীর্ঘ আজও উনি মারা গেছেন 48 সাল, আজও তার সমান তার মর্যাদার অক্ষুণ্ণ রয়েছে, এখনো সে মর্যাদা। সুতরাং ওনার বই ছাপানোর প্রশ্ন উনি প্রথম থেকে ভাবেননি। অসুস্থ অবস্থায় উনি এটা প্রথম ভেবেছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন কবি সুভাষ মুখোপাধ্যায় ওনার ওই বইটা প্রকাশের উদ্যোগ নিয়েছেন, এবং সেইখানে উনি দুজন বসে কোন কবিতা দেওয়া যাবে না দেওয়া যাবে বলে উনি ঠিক করেছিলেন। তারপরে ছাত্র দিয়েছিলেন, কিন্তু ছাপা অক্ষরে যেটা সাজানো ছিল সেই অনুযায়ী যখন সেকে ফর্মাগুলো আসতো উনি দেখে তাকে রেখেছিলেন। ওই কার করছিল তাকে সত্যজিৎ রায়। উনি তো ওনার নামটাও ঠিক করে দেবেন। না, আচ্ছা, নামটা ঠিক করে, নিজে নামটা ঠিক করেছেন, বারবার ভেবেছেন
করেছেন নানান রকম, কিন্তু করতে পারেননি। তবে ছাড়পত্রটা প্রথম কবিতা ছিল বলে সেই নাম অনুযায়ী ওটা দেওয়া হয়েছিল ছাড়পত্র। এই তো ছাড়পত্র। আর পরবর্তীকালে উনি বই হিসাবে আমাদের একটা ব্যবসা ছিল, সেইটা উনি প্রকাশ করেছিলেন যে এটা ছেড়ে দিতে পারি, সেটা একটা ৭ সালে বলেছিলেন যে আমাদের ব্যবসাতে একটা ছড়ার বই উনি লিখেছিলেন, তার নাম হচ্ছে নিচে করা। সেটা উনি নামে দিয়ে গেছেন নিচে করা, এবং সেটা পরে পরবর্তীকালে মৃত্যুর অনেক পরে আমরা ছাপিয়েছিলাম, 731 দেখেছি। সুকান্ত ভট্টাচার্য শুনেছি নাট্যাভিনয় করতেন। নাটকের সাথে তিনি কিভাবে কতটা জড়িয়েছিলেন? ছেলেবেলায় তিনি নাটক অভিনয় বাড়ির মধ্যেই করেছিলেন, এবং সেই নাটকটাকে অভিনয় করেছিলেন সেই গল্পচ্ছলে শুরু হয়েছিল। তিনি সেখানে নিজেই স্টেজ বাঁধবেন, নিজেই সব করতেন, যারা তার সহবয়সী ছিল তাদের সঙ্গে, এবং নিজে নাটক লিখে সেটা তৈরি করে ওটা করতেন। তাছাড়া তার জীবনে প্রথম নাটক হয়েছিল যে তার যখন প্রাইমারি ক্লাস স্কুলে পড়তেন কমলা বিদ্যা মন্দিরে, তখন একটা তিনি অভিনয় করেছিলেন। সেই ক্ষেত্রে তার নাম হয়েছিল, ভালো অভিনয় করতেন। হ্যাঁ, তারপরে সে নাটক লিখেছিলেন। পরবর্তীকালে তার বিখ্যাত নাটক অভিযান, বহু লোকে অভিনীত, বইটি খুব নাম করেছে তার, এবং পুস্তক আকারে সেটা এখন পাওয়া যায়। স্কুলে যে প্রথম নাটকটি করেছিলেন উনি, সেই নাটকটির নাম কি ছিল? নাটকটি ছিল ধ্রুব, নাম ভূমিকায় ছিলেন সুকান্ত। সুকান্ত ভট্টাচার্য তো স্কুলে পড়বার সময় পত্রিকাও লিখেছিলেন, হয়তো সেটা তার প্রথম পত্রিকা হবে। যদি সেই পত্রিকার সম্পর্কে একটু ডিটেলস আমাদের বলেন। সুকান্ত যখন কমলা বিদ্যা মন্দিরে পড়তেন তখন তিনি একদিন ক্লাসে সকলকে বললেন আমরা একটা হাতের লেখা পত্রিকা বের করবো, এবং তখন সকলে উৎসাহিত হয়ে লিখতে করে লেগে পড়লেন, এবং সেই পত্রিকাটার নাম ছিল সঞ্চয়, এবং তার সম্পাদনা করেছিলেন সুকান্ত। শুনেছি আমি কথার ফাঁকে ফাঁকে খুব মজা করতেন, আবার কেউ বকাঝকা করলে, মানে বড়রা বকাঝকা করলে সেই বক্তব্যটাকেও ভীষণ রসিকতার সঙ্গে ভীষণ সহজবোধ্য করে নিতেন। যদি আমাদের এরকম কিছু উদাহরণ দু একটা আমাদের শ্রোতা বন্ধুদের জন্য শোনান। সুকান্ত বন্ধু ছিলেন, সরোজী দেবী নাম। তিনি যার সঙ্গে সুকান্ত জমত ভালো মজা করার ব্যাপারে, কোনো কারণে হয়তো রাগ করে সুকান্তকে বৌদি বললেন বাহাদুর, সুকান্ত এমনি ব্যস্ত হয়ে কি যেন খুঁজতে শুরু করলেন। বৌদি হয়তো জিজ্ঞেস করলেন কি করছিস? সুকান্ত তোর বাহাদুরটা তো পাওয়া গেল, তাই এখন ডানটোরটা খুঁজছি। সুকান্ত এদিকে কোনো কারণে হয়তো বৌদি বললেন এবার মার খাবি। সুকান্ত তৎক্ষণাৎ জবাব, ভালোই তো হলো, এতকাল পাওয়া খেলাম, এবার না হয় মারই খাবো। তখন আমরা যে সময় ওনার ছবি দেখতে পাই বিশেষ একটি পোশাকে, ওনার কি এরকম কোনো ব্যাপার ছিল, মানে একটা বিশেষ ধরনের পোশাক সবসময় মেনটেন করতেন, বা নাকি উনি ট্র্যাডিশনাল বাঙালি পোশাকও খুব পরতেন? আমাদের বাড়িতে ওনার পোশাক ছিল বাঙালি পোশাক, কেন ধুতি এবং শার্ট, এটাই পোশাক ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার পোশাকের মধ্যে ভীষণ পরিবর্তন ঘটেছিল। প্রথম কথা হচ্ছে যতদিন মা বেঁচে ছিলেন ততদিন উনি টিপটাপ থাকতেন, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে উনি খুব পোশাক সম্বন্ধে উদাসীন হয়ে পড়েন। তারপরে যা হোক হাতে কাছে একটু জামা কাপড় পরতেন, পাঞ্জাবি, তবে সাধারণত শার্ট এবং ধুতি পরতেন। উনি তো খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন। উনি যখন মারা যান তখনই কি উনি ওনার যেটা শিক্ষা বা পড়াশুনো সেটা কি কন্টিনিউ করছিলেন, নাকি বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হয়েছিল? ওনার পড়াশোনা ঠিক ঠিক চলছিল, কিন্তু পড়াশোনা চলাকালীন উনি ছাত্র আন্দোলন করার ফলে ওনার স্কুল থেকে ওনাকে দেশবন্ধু স্কুল থেকে ওনাকে বিতাড়িত করে, এবং সেই ক্ষেত্র থেকে উনি পড়াশোনাটা তখন
এখনো ছাড়েননি। এবং তারপরে উনি শ্রীমানি মার্কেটের পেছনে একটি স্কুল থেকে প্রাইভেটে পরীক্ষা দেন ম্যাট্রিকুলেশন, এবং প্রথমবারে তিনি ফেল করেন, দ্বিতীয়বারে পরীক্ষা দেন, সেবারও ফেল করেন, দুইবারই ফেল করেন। খুব ভালো সব সাবজেক্টে খুব ভালো রেজাল্ট করা সত্ত্বেও তিনি অঙ্কেতে ফেল করার জন্য তিনি পাস করতে পারেননি। তারপরে তিনি ঠিক করেন যে এইবার তিনি সিনিয়র কেমব্রিজ, জুনিয়র কেমব্রিজ, সিনিয়র কেমব্রিজ পরীক্ষার কোর্সটা পড়বেন, এবং সেই অনুযায়ী তিনি প্রস্তুতি চালাতে চালাতে ওনার জীবন অবসান ঘটে। এবং তার খুব আশা ছিল যে অঙ্ক বাদ দিয়ে পড়াশোনা করতে এবং ভবিষ্যতে তিনি অধ্যাপনা করবার ইচ্ছে শখ ছিল তার। আমাদের সঙ্গে এতক্ষণ পেলাম, আপনার মূল্যবান সময় আমাদের দিলেন। শুভবাণী শ্রোতা বন্ধুরা ভীষণ উপকৃত হলো। ধন্যবাদ আপনাকে শুভবাণীর তরফ থেকে।